তো আমরা এই যে প্র্যাকটিস সেটটা করছি এটা কিন্তু সাফল্য বই থেকে প্র্যাকটিস সেট আমরা করছি কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য করছি। এখানে একটা পরিষ্কার লেখা আছে পুলিশ কনস্টেবলের জন্য। তো এর প্রথম পার্টের ভিডিও দেওয়া হয়ে গেছে, অর্থাৎ এই 40 দাগ পর্যন্ত প্রশ্নের সমাধান কিন্তু আমরা আগের ভিডিওতে করেছি। আমরা করবো আজকে 41 দাগের প্রশ্ন থেকে। তো 41 দাগের প্রশ্ন কি আছে আমরা দেখবো। তো আমরা আজকের ভিডিওতে 41 দাগের প্রশ্ন থেকে অঙ্কের সমাধান করব। তো চলুন সরাসরি চলে যাই 41 দাগের প্রশ্নে। তো তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো 41 দাগের প্রশ্ন আমরা দেখবো, 40 দাগ পর্যন্ত হয়ে গেছে। তো আমরা 41 দাগের প্রশ্ন প্রথমে দেখবো আজকের ভিডিওতে। তো 41 দাগের প্রশ্ন আছে, দেখুন। যদি দিল্লি ইকুয়াল এটা হয় কিউ আর টি ওয়াই ইউভি হয়, তবে এখানে বোম্বাই কত হবে? তো দেখুন এই প্রশ্নটার সমাধান আমি করব। এখানে যে আমরা একটা এবিসিডির যে লেটারগুলো নিয়ে এসেছি, আমরা এখান থেকে এই প্রশ্নটার সমাধান করব। তার জন্য আমরা ভিডিও স্ক্রিনে এটা একটু ছোট করে নেবো, নিয়ে এটা সম্পূর্ণ দেখাবো। দেখুন এখানে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। এবারে দেখুন এখানে বলছে দিল্লি, DELHI, দিল্লি। তো এখানে আমরা এই যে ডি আর এটা সমান সমান কিউ, তো ডি সমান সমান কিউ, এই কিউতে যাচ্ছি আমরা কত ঘর পড়ে। তো ডি আছে এখানে, টির থেকে ডি আছে 4 নম্বর ঘরে। তো এখান থেকে কিউ এর ঘরে যাচ্ছি, কিউ এর ঘর এটা। তো তাহলে আমরা কতই আসছি, এটা 4-এর পরে যে এখানে আমরা 1 4-এর পরে যে লেটারগুলো গুনছি সেই লেটারগুলো আপনারা দেখে নিন। ই হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ 13-র মাথায় কিন্তু কিউ। এই যে ডি, এখানে আছে ডি, এই যে ডির পরে কিউ আসছে 13-র মাথায়, অর্থাৎ 13 প্লাস। আমরা 13 প্লাস সংখ্যাটা ধরবো এখানে। তো এখানে 13 প্লাস লিখে রাখছি, 13 প্লাস। তো আমরা এখানে 13 প্লাস লিখছি। এবারে ঠিক দেখুন ঈদ থেকে আর, ঈদ থেকে আরিয়ান 13টা অক্ষরের মাথায় কি আসছে। এখানে দেখুন এখানে 5 আছে, তো এখান থেকে 13টা অক্ষরে যান। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, দেখুন আর আসছে। তো ঈদ থেকে 13টা ঘর পরে আর আসছে। তো তাই কিন্তু এখানে আর, অর্থাৎ 13টা করে ঘর আমরা গুনবো। এখন এই জায়গায় লেটার দেখুন, এখানে দিল্লিতে কটা লেটার আছে, দুটো 5টা লেটার আছে। এখানে এই যে শব্দটা আছে এই শব্দের কিন্তু 6টা লেটার আছে। তাহলে আমরা কিউ আর আর পেলাম। এবার আমরা ইউ আর ভি এই দিকটা দেখবো। মাঝখানে এটা আমরা একটু রেখে দেবো, আগে আমরা এই দিকটা দেখবো। তো ইউ আর ভি 13টা অক্ষরের মাথায় কি আসছে। তো এখানে এইস আর আই আছে। এর এইস আছে প্রথম, মানে শেষের অক্ষর আছে আই, তার আগের অক্ষর আছে এইস। তো আই থেকে আমরা ভিতে যাব। তো এই আই আছে, আই আছে কত নম্বরে, 9 নম্বরে। তো এখান থেকে আমরা কিসে যাব, ভিতে যাব, দেখবো 13টা অক্ষর হচ্ছে কিনা। এই দেখুন জে 1, তারপর কে 2, এল 3, তারপর 4 5 6 7 8 9 10 11 12 13, দেখুন 13টা অক্ষরের মাথায় কিন্তু ভি আসছে। তাহলে আমরা বলতে পারবো এই জায়গাটায় ভি, মানে এখানেও কিন্তু 13টা মাথা। তাই সোজাসুজি এখানে ভি কিন্তু 13টা মাথায়, তারপরে এই সোজাসুজি ইউ কিন্তু 13টা মাথায়, অর্থাৎ 13টা করে সংখ্যা আমরা গুনবো। এখন এই বোম্বাইটা আমরা কিভাবে সমাধান করব। তো আমি এই জায়গাটায় লিখছি বি ও এম, তারপরে আছে বি ও এম বি এ ওয়াই, বি এ ওয়াই। এখন আমরা এই দুটো আর এই দুটো মেলাবো আগে। বির পরে 13টা ঘর পরে যাব। তো এখানে এই দেখুন 1 সি গেল, সি বি হচ্ছে এই যে 2 নম্বর করে বি আছে। এবার এখান থেকে গুনবো 13টা অক্ষর, মানে 13টা লেটার গুনবো। তো সি 1, তারপর ডি 2, এইভাবে ই 3, এফ 4, জি 5, তারপর 6 7 8 9 10 11 12 13। তো প্রথম কি আসছে, ও আসছে। তারপরে ওর ওর পরিবর্তে কি বসবে, ওর পরিবর্তে 13টার সংখ্যার পরে কি আসবে। তো ও আছে কিন্তু 15টার মাথায়। তা ওর পরে আমি 13টা অক্ষর যাবো, 13টা লেটার যাবো। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই দেখুন 12 13, তার মানে বি আসছে। এটাই পর্যন্ত হলে দুটোর দিকে দিলাম। এবার এ আর ওয়াইটা দেখবো। এ আর ওয়াই আসছে, তাহলে ওয়াইয়ের সঙ্গে হচ্ছে কী আসবে, তো ওয়াই হচ্ছে এই, ওয়াইয়ের পরে 13টা অক্ষর কী হবে, 1, তারপরে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তো শেষে হয়ে যাবে কিন্তু এল। তারপরে এখানে এ আছে, তো এর পরে 13টা অক্ষরে কী হবে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে আসছে কিন্তু এন। তাহলে ও বি এন এল, আপনার প্রথমে ওবি হবে, শেষে এন এল হবে। আচ্ছা এইটা আগে মিলাই দেখি, তারপরে যে আমরা উত্তরটা কোনটা আসে দেখছি। দেখুন প্রথমটার ক্ষেত্রে ওবি আছে কিন্তু শেষে আছে ওএল, আপনার সঙ্গে মিললো না, তাহলে এর দাগটা কিন্তু হবে না। বিদ্যাকে প্রথমে আছে ওজেট, আপনার প্রথমে আছে ওবি, তাহলে বিদ্যাটাও কিন্তু হবে না। সিদ্ধাকে দেখবো, সিদ্ধাকে প্রথমে আছে ওজেট কিন্তু আপনার হতে হবে ওবি প্রথমে, তাহলে এটাও হলো না। দিদ্দাক দেখবো, দিদ্দাকে আছে প্রথমে ওবি, শেষে দেখবো এনএল আছে কিনা, দেখুন শেষে এনএল আছে, তাহলে শেষে এনএল আছে, তার মানে দিদ্দাকটা হবে আপনার সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন, দুটো কি তিনটি মিলেই দেখলেই আপনার এটা সমাধান হয়ে যায়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে দেখুন 42 দাগের প্রশ্ন। 42 দাগের প্রশ্ন কি আছে, নিচের চিত্রে এই প্রশ্নবোধক স্থানে অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। তো এখানে এই যে প্রশ্ন চিহ্ন স্থান আছে এই যে, তো এখানে কোন সংখ্যাটা বসবে, তো আপনি এটাকে কিভাবে সহজে সমাধান করবেন দেখুন।
খুব সহজে সমাধান করতে পারবেন। তবে তার আগে আমি একটু জুম করে বড় করে নিই, তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে, আমারও দেখতে সুবিধা হবে। জুম করে বড় করে নেওয়ার পরে আপনার এখানে দেখুন ছবিটা বড় আসলো। তো এখানে আমরা কি করব, এখানে আমরা 9-এর সাথে 1 গুণ করব। তো এখানে 9 গুণ 1 দেবো, তারপরে 9 একে 9, তারপর সঙ্গে 3 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 12। সেই 12টা কিন্তু এই চলে আসলো, বুঝতে পারলেন? এই 12-এর সঙ্গে সেম 1 গুণ করব, তার সঙ্গে কি করব, তার সঙ্গে যোগ করবো ওই 3-এর ডবল 6, তাহলে কত হচ্ছে 12কে 12 আর 6 কিন্তু 18। এই দেখুন 18টা চলে আসছে এখানে। 18-এর সাথে কি করব, 1 গুণ করব, তার সঙ্গে কি যোগ করব, এই 6-এর ডবল 12 যোগ করব, তাহলে কত হবে 18 12 30। তো আপনি এইখানে 30টা নিয়ে আসুন, এখানে নিয়ে আসুন, কত এখানে নিয়ে আসুন 30, এই যে 30টা এখানে বসবে, তো আপনার এখানে হয়ে গেল 30। এখন আপনি কি করবেন, 30-এর সাথে 1 গুণ করবেন, 30 গুণ 1, তার সঙ্গে যোগ দেবেন কত, এই যে এখানে 12 যোগ দিয়েছিলেন, তা 12 ডবল যোগ দেবেন, এখানে 24 যোগ দেবেন, তো হয়ে যাচ্ছে কত 54, 54। তো দেখুন এই যে 54 কিন্তু আপনার হয়ে গেল। এখন এই 54-এর সঙ্গে আপনি কী করবেন, 54-এর সঙ্গে আপনি আগের মতন 1 যোগ করবেন, গুণ করবেন, তারপর যোগ করবেন কত, যোগ করবেন এই 24-এর ডবল 48, তো আপনার হয়ে যাবে কত 102, সমান সমান 102। তো সেই 102টা আপনার এখানে চলে গেল। তো এই 102 এসে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা সঠিক উত্তর হবে কি 30। 30 আছে কোন অপশানে, দেখুন সির অপশানে। তাহলে কত সুন্দর সহজে আমরা সমাধান করতে পারলাম। সির অপশানের সঠিক উত্তর 30। আমরা চলে যাবো কিন্তু পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তার জন্য আমরা প্রশ্নটা একটু বাম দিকে সরাবো, সরে নিয়ে দেখুন এখানে আমরা প্রশ্নে চলে এসেছি 43 দাগের প্রশ্নে। এখন 43 দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে, যোগ মানে গুণ, ভাগ মানে বিয়োগ এবং বিয়োগ মানে যোগ, তাহলে এটার মান কত। তো দেখুন যে আছে 12 যোগ 6 বিয়োগ 2 ভাগ 7, তো আমরা এখানে 12টা দেবো। এবার এই যোগ মানে কি, আপনি দেখেছেন যোগ মানে গুণ, তো আমরা একটা গুণ দিব, 12 গুণ কত দেবো 6। বিয়োগ মানে কি, বিয়োগ মানে এখানে দেখুন বিয়োগ মানে যোগ, তো আপনি যোগ দেবেন, যোগ কত 2 দিয়ে দিলেন। এর ভাগ, ভাগ 7, তো ভাগ মানে কি, ভাগ মানে বিয়োগ, বিয়োগ 7। তো এবার যদি আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 6 12 72 হবে, 72 সঙ্গে এই 2 বিয়োগ 7, তো আমরা তাহলে কত পেলাম, আমরা পেলাম কিন্তু 72 আর 2 74, 74 থেকে 7 বিয়োগ করুন, তাহলে কত হচ্ছে, হচ্ছে 67। তো এর সঠিক উত্তর হবে 67, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন 43 দাগের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বিদ্যাগ। আমরা চলে যাবো 44 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, প্রদত্ত শব্দগুচ্ছের সঙ্গে 4টি ভেনচিত্র দেওয়া হলো, শব্দগুচ্ছের প্রতীক স্বরূপ সঠিক চিত্রটি চিহ্নিত করুন। তো আমরা সূর্য চাঁদ নক্ষত্র এর ভেনচিত্র এখানে দেওয়া আছে, আমরা সেটা দেখবো। তো তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলবো, ভেনচিত্রটা ভালো করে দেখবো। ভেনচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টি ভেনচিত্র দিয়েছে, তো এর মধ্যে সূর্য চাঁদ নক্ষত্র কোনটাকে বোঝাবে। তো আমরা যদি এটাকে বলি চন্দ্র মানে চাঁদ, এটাকে আমরা যদি চাঁদু বলি, তাহলে এটাকে বলতে পারবো সূর্য, সূর্য, এটা চাঁদু এটা সূর্য, আর এটা হয়ে যাবে কিন্তু নক্ষত্র। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর, চাঁদ সূর্য নক্ষত্র। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন 45 দাগের প্রশ্ন। তো 45 দাগের প্রশ্ন কি আছে দেখুন, খুব সুন্দর একটি প্রশ্ন আছে 45 দাগের প্রশ্ন। তো 45 দাগের প্রশ্ন আছে, পেপার PAPER, পেপার যদি 11.2 হয়, PENCIL, পেন্সিল সমান 9.83 হয়, তাহলে পেন সমান কত। তো খুবই সহজ, এখানে দেখুন পেপার সমান সমান 11.2 কী করে হচ্ছে আমরা সেটা বার করবো। তো আমরা এখানে যেগুলো লেখা আছে সেগুলো আমরা একটু মুছে দেবো, মুছে দেওয়ার পরে একটা জায়গাটা পরিষ্কার করে নেবো। ক্লিয়ার করে না নিলে এখানে আপনার কী হয়ে যাবে, ঘেঁচিয়ে যাবে। তো আমরা সেজন্য এটাকে ক্লিয়ার করে নিয়ে এবার আমরা এখানে গুনবো। দেখুন কত সুন্দরভাবে এইসব প্রশ্নের সমাধান করা যায়। PAPER, তো পি কত আছে এখানে, এটা প্রথমে আছে 7, তারপর 14, তারপরে 7 21, তারপর নিচে আছে কিন্তু 5। তো এখানে আমার 7 7 14 আর পি আছে কিন্তু এই যে 14, এই 15 16, 16-র মাথায় পি আছে। তো আমি যেটা লিখছি পেপার, PAPER, PAPER, পেপার, পেপার হচ্ছে কত হচ্ছে, তো পেপারের পির জায়গায় 16 দিয়ে দিলাম, তারপরে যোগটা যোগ দিলাম। এ কত, এ 1, তো 1 দিয়ে দিলাম, তারপর যোগ, এইখানে পিছনে যোগ দিলাম। এখানে পির মান কত, এখানে পির মান 16 দিলাম, 16। তারপর ইর মান কত, তো ইর মান এই যে, তো 1 2 3 4 5, ইর মান 5, তো দেবো 5। তারপর যোগ, আর এর মান কত, আর এর মান এই জায়গায় আসবে, তো এখানে 14 আসলো, 15 16 17 এই 18, আর এর জায়গায় হয়ে যাবে 18। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমার কটা সংখ্যা পাচ্ছি, 1 2 3 4 5, তাই 5 দিয়ে ভাগ করে দেবো এটাকে। তো আমরা এবার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, ক্যালকুলেশন করলে খুব সহজে ক্যালকুলেশন দেখুন, 16 16 32, 32 আর 18 কত হয় 50, 50 আর 5 55 আর একদম 56, এখানে কিন্তু হয় 56, তো 56/5। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 5 11 55 আর 1 দাও 56, তো 5 দিন 10। আশা করি আপনারা ভাগ করলে 11.2 পাবেন। তাহলে এখানে এটা তো পেন্সিল কথাটাও কিন্তু ওরকম 1 2 3 4 5 6, এর এই PENCIL এদের মানগুলো যোগ করে আপনার কিন্তু 6 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কিন্তু এটা আসবে। তাহলে আমরা পেনটাকেও আমরা কিন্তু ওইভাবে করবো। তো তেমনই পি সমান সমান আমরা কত ধরবো, পি সমান সমান আমরা 16 ধরবো, 16 পি, তারপরে যোগ ই সমান সমান কত, ই সমান সমান এখানে 5 আসছে, তো আমরা এখানে ই সমান সমান 5 ধরবো, যোগ এন সমান সমান ধরবো 14, কারণ এখানে দেখুন 1 2 3 4 5 6 7 আর 7 এই 14, তো আমরা একটা একটা লাইনে কিন্তু 7টা করে লেটার রেখেছি, তো এই হিসেবে এখানে 14 হবে এন এর মান, তো এখানে 14 দেবো।
দিয়ে কী করবো, দিয়ে এটাকে এই PEN অর্থাৎ 3টি লেটার আছে 3 দিয়ে ভাগ করে দেবো। তো 3 দিয়ে ভাগ করে দিলে এখানে 16 আর 5 21 আর 14 কত হয়, 21 আর 14 হয় 35। তো হয়ে যাবে কিন্তু 35/3। তো এটা সমান সমান হয়ে যাবে 35/3। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 11 33 হয়ে যাবে, 2 থাকবে 3 6 18 3 6 18 অর্থাৎ 11.6 চলে আসবে। 11.66 এটা কিন্তু চলে আসবে, ডিদ্দাগ হবে সঠিক উত্তর। 35/3কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু 11.66 চলে আসবে প্রতি। তো এখানে তো এর সঠিক উত্তর হিসেবে কিন্তু ডিদ্দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 46 এর এই প্রশ্নে। এক্সামিনেশন এই শব্দটির অক্ষরগুলো ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না। তো দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন। এক্সামিনেশন এই শব্দটি ব্যবহার করে কোন শব্দটি তৈরি করা যাবে না। দেখুন এখানে যে অক্ষরগুলো আছে ABC, এই তিনটি আপনি দেখুন যে লেটার আছে সেই লেটার এই এক্সামিনেশনের মধ্যে আছে, কিন্তু এই সির অপশনটা দেখুন একটু পার্থক্য। এই যে আর আছে এই আরটা কিন্তু এই এক্সামিনেশনের মধ্যে নেই। তার মানে এই এক্সামিনেশনের এই লেটারগুলো ব্যবহার করে কিন্তু এই শব্দটা তৈরি করা যাবে না, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আপনারা বুঝতে পারছেন আশা করি। আমরা চলে যাবো 47 জায়গায় এই প্রশ্ন দেখুন। ফায়ারকে কোড করে লেখা হয় DGPC। এখন শর্টকে কোড করে কি লেখা যাবে, তার শেষ অক্ষর কি হবে। এখানে শর্টের কোড করে কি লেখা যাবে এবং শেষ অক্ষর কি লেখা যাবে। তো এখানে দেখুন আমরা যদি এই এফটা ধরি, তো এফ এখানে ডি আছে, তো আমরা DEF অর্থাৎ এই ডির পরে ই হবে, ইর পরে কিন্তু এই এফ চলে আসবে। তেমনি এখানে দেখুন জির পরে এইস হবে, এইসের পরে কিন্তু আই চলে আসবে। তেমনি আমি যদি এখানে আর যেমন আমরা যখন এখানে বলছে শেষ অক্ষরটা কী হবে, তো ইতে আমরা আসবো। তো এখানে আছে সির পরে ডি, ডির পরে ই। তাহলে আমি এই যে শর্টের টি আছে, এখানে টি আছে, তো টি, তাহলে এখানে কি হবে, এখানে যেমন CDE হচ্ছে, তাহলে আমরা এখানে টি আসবো, তাহলে এস, টির আগে আছে এস, এসের আগে কি আছে আর। তো দেখুন RST, তাই কিন্তু আপনার শেষ এই যে একে কোড করে লেখা হলে, এই শর্টকে কোড করে লেখা হলে শেষ অক্ষর কী হবে, শেষ অক্ষর হবে কিন্তু আর, কারণ এর শেষে আছে টি। তা RST এক ঘর আগে চলে আসবো, তো সেই ক্ষেত্রে শেষ অক্ষর হবে আর, অর্থাৎ ডিপ দাগ হবে এর সঠিক উত্তর। 47 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিপ দাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে আমরা দেখব। তো 48 দাগের প্রশ্ন আছে যেটা, তো 48 দাগের প্রশ্ন দেখতে গেলে আমরা কি করবো, প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো চলুন প্রশ্নটা উপরের দিকে তুলে নিই। তুলে নেওয়ার পরে আমরা দেখছি এখানে ত্রিভুজ ডাক্তার। দেখুন ত্রিভুজ আছে ডাক্তারকে ত্রিভুজ, বৃত্ত খেলোয়াড়, আয়তক্ষেত্র শিল্পী, আয়তক্ষেত্র যে সে হচ্ছে শিল্পী। তো এই হলে নিচের চিত্রে কতজন শুধুমাত্র খেলোয়াড় শিল্পী আছেন। যদি সেটাই হয় তাহলে নিচে কতজন শুধুমাত্র খেলোয়াড় শিল্পী আছেন। তো খেলোয়াড় কি আছে বৃত্ত, আর শিল্পী আয়তক্ষেত্র। তো বৃত্ত এবং আয়তক্ষেত্রের আন্ডারে কোনটি হবে সেটাই হচ্ছে কিন্তু ওর উত্তর হবে। তো 48 দাগের যে অপশন আছে সেই অপশন আছে পরের পেজে। তো চলুন আমরা পরের পেজে চলে যাই, সরাসরি পরের পেজে যাব। তো পরের পেজে যাওয়ার জন্য আমরা এখানে চলে এসেছি পরের পেজে। তো আমরা এখানে চলে এসেছি পরের পেজে। দেখুন এখানে আয়তক্ষেত্র আর বৃত্তের মধ্যে শুধুমাত্র 22টা আছে কিন্তু, তো এটা কিন্তু এর সঠিক উত্তর হবে, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 49 দাগের এই প্রশ্নে। তো প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো, তুলে কি করব, তুলে দেখবো 49 দাগের প্রশ্ন কি আছে। তো 49 দাগের প্রশ্ন আছে দেখুন, সুন্দর একটি প্রশ্ন আছে। মঞ্জু পঙ্কজের থেকে লম্বা। তো আমি এই জায়গাটা একটা শাড়ি তৈরি করছি। দেখুন মঞ্জু যদি পঙ্কজের থেকে লম্বা হয়, তো আমি এখানে একটা মঞ্জু দিচ্ছি, মঞ্জু ইঙে বর্গীর যে হস্যু মঞ্জু কি করছে, মঞ্জু কিন্তু পঙ্কজের থেকে লম্বা, তাহলে পঙ্কজ মঞ্জুর নিচে চলে আসবে। পঙ্কজ ঐ বর্গীর জ, পঙ্কজ মঞ্জু লম্বা, তাই পঙ্কজ নিচে চলে আসলো। পঙ্কজের থেকে মঞ্জু লম্বা। রাজীব রাকেশের তুলনায় লম্বা। তো এখানে আমি দিলাম রাজীব, আর এখানে দিলাম রাকেশ। রাজীব রাকেশের তুলনায় লম্বা। এখন বলছে কিন্তু পঙ্কজের তুলনায় বেটে। রাজীব রাকেশের তুলনায় লম্বা কিন্তু পঙ্কজের তুলনায় বেটে, কিন্তু পঙ্কজের তুলনায় রাজীব যেহেতু বেটে, তাই আমরা কিন্তু রাজীবকে পঙ্কজের নিচে রেখেছি। এখন বলছে প্রবোধ মঞ্জুর তুলনায় লম্বা। প্রবোধ যে সে মঞ্জুর তুলনায় লম্বা, তাহলে মঞ্জু তো এই লিস্ট যেটা তৈরি করেছে তাতে মঞ্জু কিন্তু সবচেয়ে লম্বা, কিন্তু এখানে বলছে প্রবোধ মঞ্জুর তুলনায় লম্বা, মঞ্জুর তুলনায় প্রবোধ লম্বা, তো প্রবোধ ওপরে চলে যাবে। এখন বলছে সবচেয়ে কম উচ্চতা কার। তো অবশ্যই সবচেয়ে কম উচ্চতা কার, কারণ সবার নিচে আছে কিন্তু রাকেশ। তো রাকেশ কিন্তু সবচেয়ে কম উচ্চতা। এখানে প্রবোধ সবচেয়ে লম্বা, তারপর মঞ্জু, তারপর পঙ্কজ, তারপর রাজীব, তারপর রাকেশ। তো রাকেশ সবচেয়ে কিন্তু কম উচ্চতা, অর্থাৎ এখানে ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। ডিদ্দাগের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 50 দাগের এই প্রশ্নে। 50 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, বেমানান পদটি নির্বাচন করুন। রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, রাজেন্দ্র প্রসাদ। তো দেখুন এই প্রশ্নগুলো আমার খুবই ভালো লাগে, আমার স্পেশালি এরকম প্রশ্ন খুবই ভালো লাগে যে মানে একটা আলাদা হয়ে যাবে, বেমানান শব্দ হয়ে যাবে একটা। তো এখানে আপনি দেখুন খুব সহজ, এটা রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী আর মোরারজি দেশাই। তো এনারা এই যে তিনজন ABC, এই যে তিনজন আছে রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, এনারা কিন্তু কোনো না কোনো সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন।
ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু রাজেন্দ্র প্রসাদ, এই যে রাজেন্দ্র প্রসাদ, ইনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কখনোই ছিলেন না। ইনি কি ছিলেন? ইনি ছিলেন কিন্তু একজন রাষ্ট্রপতি। ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। রাজেন্দ্র প্রসাদ কিন্তু একজন রাষ্ট্রপতি, তাই এখানে বেমানান শব্দটি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 51 দাগের এই প্রশ্নটিতে। 51 দাগের প্রশ্ন দেখব। দেখুন 51 দাগের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন আর খুব সোজা প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন কিন্তু আপনারা অনেকবার অনেকেই ভুল করেন। তাই আমি আপনাদের বারবার করে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, আপনারা সবসময় এইভাবে তৈরি করবেন এই প্রশ্নগুলো, দেখবেন আপনার কোনো প্রবলেম হবে না, আপনি সহজেই এটা সমাধান করতে পারবেন। এখন এখানে দেখুন, এখানে আপনি সংখ্যা গুনবেন, এখানে যে লেটারগুলো আছে লেটার গুনবেন, কটি লেটার আছে, তার মধ্যে শূন্যস্থানগুলোও গুনবেন। তো এই বি এ বি মানে এখানে তিনটি, এটা চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। 12টাকে আপনি 3 ভাগ করবেন অথবা 4 ভাগ করবেন। 12টাকে আমরা সবসময় কি করবো, 12টাকে আমরা সবসময় 3 ভাগ করবো, 3টি করে করবো। তা এই একটা, এই একটা, আর এই একটা, 4টি করে লেটার আমরা কিন্তু ভাগ করে নিলাম। তো এখানে বি এ বি আছে, তো এখানে আমরা কি দিতে পারি? তো বি এ আমরা এখানে একটা বি দেবো, তাহলে কি হলো বি এ বি বি। সেম এখানে বি এ আছে, এ দেবো, তারপরে বি দেবো, বির পরে আবার একটা বি দেবো। দেখুন এখানে বি এ বি বি, এখানে যেরকম বি এ বি বি হলো, এখানে বি এ বি বি হলো। সেম এখানে দেবো কি, এখানে তাহলে কি দিয়ে শুরু হবে, কারণ প্রথম বি দিয়ে শুরু, তো এখানে বি দেবো। দেখুন বি এ বি বি। যদি আপনার না মেলে তখন আপনি আবার এখানে এ ধরে করবেন, এখানে আবার যদি না মেলে তো ধরে ধরে করবেন যে কি কোনটাই মিলবে। তো এখানে বি এ বিবি, দেখুন বি এ বিবি, এখানে দেখুন বি এ বিবি। তো এরকম কিন্তু সহজেই আপনার সমাধান হয়ে গেল। তো এখানে আপনার তাহলে কি উত্তর আসলে, এই বি তারপরে এ তারপর বিবি, তার মানে বিদ্যাটা কিন্তু এখানে সঠিক উত্তর, বিদ্যা এখানে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে এইসব রিজনিং এর সমাধান করা যায়। আর এই রিজনিংগুলো কিন্তু আপনারা অনেকেই কিন্তু এর টেকনিকটা জানেন না, তাই আশা করি আপনাদের এরপরে অসুবিধা হবে না। চলে যাবো আমরা 52 এর প্রশ্নে। 52 এর প্রশ্ন কি আছে দেখবো। 52 এর একটা প্রশ্ন আছে, দেখুন খুব সুন্দর একটি প্রশ্ন। অনিল তার বিদ্যালয় থেকে প্রথমে উত্তর এবং পূর্ব দিকে 12 কিলোমিটার গেল এবং সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে 16 কিলোমিটার গেল। অনিল বিদ্যালয় থেকে এখন কত দূরে আছে? তো এটা কিন্তু একটা অঙ্কের বিষয়, অঙ্কটাকে আপনি কিভাবে সহজে সমাধান করবেন তার জন্য আমরা একটু দেখবো এখানে একটু ফাঁক আছে কিনা। হ্যাঁ, এই জায়গাটা আমরা এই ফাঁকটা একটু তৈরি করে নিচ্ছি, এই ফাঁকে আমরা কিন্তু এটাকে সমাধান করব। তো আমি যদি প্রথমে এটাকে এরকম করে দাগাই, মানে আমরা যে যোগ চিহ্নটা করে নিই, তো আমরা প্রথমে এই যোগ চিহ্নটা করে নেবো, এটা আমরা দিক নির্ণয় করে নেবো। এই যেভাবে যে দিক নির্ণয় করা হয় সেই দিক নির্ণয়টা করে নেবো। তো আমরা এখানে সবার প্রথমে কি দেবো, একদিকে দেবো ইস্ট, একদিকে ওয়েস্ট, একদিকে নর্থ, একদিকে সাউথ দেবো। তো এখানে আমরা ইস্ট দেবো ই, আর এটা দেবো ওয়েস্ট, আপনারা সবাই জানেন এটা দেবো ওয়েস্ট, এটা নর্থ, আর এটা দেবো সাউথ। এখন এইখানে একটা দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন আছে, খুব সুন্দরভাবে আপনি এটা সমাধান করতে পারবেন। এখানে বলছে অনিল তার বিদ্যালয় থেকে প্রথমে উত্তর পূর্ব দিকে 12 কিলোমিটার গেল। উত্তর পূর্ব দিকে মানে এই যে উত্তর, এই পূর্ব, তার মানে এই কোনার দিকে সে কতটা গেল, 12 কিলোমিটার, এখানে 12 কিলোমিটার গেল, 12 কিমি। এখন বলছে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে, এই সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে মানে এই দিকে যাচ্ছে, এই দিকে এরকম জায়গায় চলে আসবে, সেখান থেকে ধরুন এরকম জায়গায় চলে আসবে। তাই আপনার এটাকে এরকম ধরতে হবে। দক্ষিণ পূর্ব দিকে আসছে, দক্ষিণ পূর্ব দিকে কতটা আসছে, 16 কিমি আসছে, 16 কিমি। এখন বলছে যে অনিল বিদ্যালয় থেকে কত দূরে আছে, তার মানে এই জায়গা থেকে অনিল এখানে কত দূরে আছে। তাই আপনাকে কি করতে হবে, এটা কিন্তু তখনকার ক্ষেত্রে এটা কিন্তু অতিভুজ হয়ে যাবে। তো এটা যদি আপনি এ ধরেন, এটা যদি বি ধরেন, এটা যদি সি ধরেন, তাহলে আমরা এটা পাবো অতিভুজ, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ আপনার হয়ে যাবে এসির মান বার করতে হবে, এসিটা কিন্তু অতি হয়ে যাবে। তো এই অতির মান বার করলেই আপনার কিন্তু অনিল বিদ্যালয় থেকে কত দূরে আছে সেটা আমরা জানতে পারবো। তো আমরা অতির স্কোয়ারটা লিখবো না, অতি সমান সমান লিখবো। অতি সমান সমান কি লিখবো, স্কোয়ারটা রুট করে দেবো, মানে অতির স্কোয়ার হয় সেটা আমরা এখানে এই পাশে নিয়ে গেলে রুট হয়ে যাবে। এবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার কত, আমরা লম্বটা যদি এই 16 ধরি তাহলে এখানে 16 স্কোয়ার অর্থাৎ 16 ষোলো 256 হয়। 16 স্কোয়ার মানে 16 কিলোমিটার গেছে, তাই 16 ষোলো 256, 256 প্লাস এদিকে ভূমি হচ্ছে 12, 12 হচ্ছে 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে 12 144। তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে খুব সহজে পাবো 400। 400কে আমরা খুব সহজে 20 কি করতে পারি, 20 করতে পারি এর বর্গমূল, 400 বর্গমূল 20, তা অতির মান হয়ে গেল 20। তো এখন অনিল কত দূরে অবস্থিত, বিদ্যালয় থেকে সে 20 কিলোমিটার দূরে অবস্থিত, অর্থাৎ সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্রশ্নটা, খুব সুন্দরভাবে এইসব প্রশ্নের সমাধান করা যায়। চলে যাবো 53 এই প্রশ্নে। তো 53 দাগের এই প্রশ্ন আছে, 4-এর বিপরীত কোন সংখ্যা আছে। তো এখানে দেখুন, এখানে যে ছবিগুলো আছে, এটা যদি 1 নম্বর ছবি ধরি, এটা যদি 2 নম্বর ছবি ধরি, এটা যদি 3 নম্বর ছবি ধরি, তাহলে 2 নম্বর আর 3 নম্বর ছবি দেখুন অনেকটা মিল আছে, এই 3 আছে উপরে, এরও 3 আছে, এরও 5 আছে পাশে, 5 আছে পাশে। এখন এখানে 4 আছে, এখানে 6 আছে। এই জায়গায় প্রশ্ন বলছে 4-এর বিপরীতে কোন সংখ্যা আছে, তাহলে 4-এর বিপরীতে আমরা খুব সহজে বলতে পারবো, এখানে 4-এর বিপরীতে আছে কিন্তু 6, 4-এর বিপরীতে এই 6টা আছে। তো এখানে অপশন আছে, এ অপশন 2, বি অপশন 1, এখানে অপশন নেই। তো অপশনগুলো পরের পেজে আছে কিনা দেখবো, তবে পেজটাকে আমরা একটু বাম দিকে সরাবো, সরিয়ে দেখবো পেজে আছে কিনা। পরের পেজে দেখুন এখানে আছে 5, ডির অপশন আছে 5, আর সির অপশন আছে 6। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 6, অর্থাৎ সির অপশনের সঠিক উত্তর,
সির অপশানের সঠিক উত্তর দেখুন, এখানে অপশানে 6 আছে, সির অপশানে 6 আছে, তো 6 হচ্ছে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 54 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, লুপ্ত অক্ষরটি নির্ণয় করুন। এখানে যে লুপ্ত অক্ষর অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসবে? তো এন থেকে কিউ, তো এন ও পি কিউ, এখানে হবে ও, তারপরে হবে পি, তারপরে কিউ, মানে দুটো অক্ষর পড়ে। এবার দেখো কিউর পরে আর, আর এর পরে এস একটা অক্ষর, তারপরে এখানে দেখুন এস এর পরে টি ইউ, দেখুন টি ইউ মানে দুটো অক্ষর, এস টি ইউ, তারপরে দেখুন ভি ডাব্লিউ এক্স অর্থাৎ ভির পরে আছে ডাব্লু অর্থাৎ একটা অক্ষর, তার মানে কি এখানে দুটো অক্ষর, তারপরে একটা অক্ষর, তারপরে আবার দুটো অক্ষর, তারপরে একটা অক্ষর। এখন আমার যেহেতু দুটো দিয়ে শুরু হয়েছে, তা আবার দুটো দিয়ে শুরু, মানে দুটোর পরের অক্ষর দেখতে হবে। এক্স এর পরে ওয়াই জেড, ওয়াই জেড চলে গেল, এ হবে কিন্তু এর সঠিক উত্তর। 54 সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, এ হবে এখানে এর সঠিক উত্তর। দুটোর পরের সংখ্যা এক্স এর পরে ওয়াই জেড চলে যাবে, এ আসবে, তো সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর এ। এখানে লেটার বসবে এ, এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে লেটার বসবে এ, সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো 55 দাগের এই প্রশ্নে। সংখ্যা শ্রেণীতে কতটা সংখ্যা শ্রেণীতে একটি ভুল পদ আছে, প্রদত্ত বিকল্পগুলি থেকে ভুল পদটি চিহ্নিত করুন। এর মধ্যে একটা ভুল পদ আছে, সেই ভুল পদটা আপনাকে চিহ্নিত করতে হবে। তো আপনি যদি এটাকে ক্যালকুলেশন করেন, তার মানে 8টা বার করেন, 8টা বার করুন। কীভাবে 8টা বার করবেন? তো কীভাবে বার করবেন? 8 বার করুন এইভাবে, 2 গুণ 2 যোগ 4 সমান সমান 8। এবার এই 8টা আপনি এখানে নিয়ে আসেন, তো 8 গুণ 2 যোগ 4, তাহলে কত হচ্ছে? 20। এই 20টা আপনি এখানে নিয়ে আসুন, 20 গুণ 2 যোগ 4, তাহলে কত হচ্ছে? 20 দিনে 40 হচ্ছে 44। তারপর আপনি এখানে 44টা এখানে নিয়ে আসুন, 44 গুণ 2 যোগ 4, কত হচ্ছে? 92। 92টাকে আপনি এখানে নিয়ে আসুন, 92 গুণ 2 যোগ 4, তো কত হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে কিন্তু 188। 188টা আপনি এখানে নিয়ে আসুন, গুণ 2 করুন, যোগ 4 দিন, এখানে হয়ে যাচ্ছে কিন্তু 380। তো দেখুন এই যে সিরিজটা, এইখানে প্রথমে 8 আছে, তারপর 20 আছে, দেখুন 8-এর পরে 20 আছে, 20-র পরে এখানে 48 আছে, এই জায়গাটায় ভুল আছে, এই জায়গাটা যদি আমি 44 দেই, 44-এর পরে কিন্তু এই যে 92 চলে আসবে, 92 পরে এই 188 চলে যাবে, 380 চলে আসবে। তো আমার এখানে ভুল আছে কোনটি? তো এই 48 হবে না, হবে 44, 44-এর পরিবর্তে হবে 48-এর পরিবর্তে হবে 44, অর্থাৎ এখানে ভুল আছে, 44 হবে। তো এই জায়গায় তাহলে ভুল আছে কোনটি? 48। তা 48 কত, কোন অপশানে আছে? বি অপশানে আছে, তো ভুল আছে, বিদ্যাকটা ভুল আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে বিকল্প শব্দ কোনটি ভুল আছে। তো এইখানে যে 48 আছে, সেই 48টা ভুল আছে, বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 56-এর এই প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু সরাসরি উপরের দিকে তুলবো। প্রশ্ন উপরের দিকে তোলার পরে যে প্রশ্নটা আমরা দেখবো এখানে লেখা আছে, বাচ্চাদের একটি শাড়িতে রিম্পা বাদিক থেকে 9তম স্থানে, দীপা ডান দিক থেকে 13তম স্থানে। তারা তাদের পরস্পরের অবস্থান বদলে নিল, তখন দীপার অবস্থান বাদিক থেকে 17তম স্থানে হলো। দীপার ডান দিকের স্থান কত? তো দেখুন এটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন। এই জায়গাটায় আপনি একটা দাগ কাটুন, এই জায়গাটায় নাম দিন, এটা এবি, একটা শাড়ি, এবি শাড়িতে আপনি রিম্পা একজন দাঁড়িয়ে আছে, আর আছে 13তম স্থানে আছে দীপা। তো এখান থেকে যদি আমরা গুণিতা, এখানে মনে করি এই জায়গাটা রিম্পা আছে, রিম্পা, তো রিম্পা এই জায়গাটা দাঁড়িয়ে আছে, আর 13তম মানে মনে করুন এই জায়গাটা এই পর্যন্ত, এটা হচ্ছে 13তম, এখানে দাঁড়িয়ে আছে কে? দীপা। এবার এখানে রিম্পা দাঁড়িয়ে আছে, আর এখানে আছে দীপা। তো রিম্পা কি করলো? তো এখানে রিম্পা কি করলো? রিম্পা এই জায়গাটায় বলছে যে এই জায়গাটা কিন্তু 13তম স্থান, এটাকে 13 বলবো, আর এটাকে বলবো 9। এখন বলছে তারা তাদের পরস্পর অবস্থান বদল করে নিল, তারপর দীপা এখানে চলে আসলো, আর রিম্পা কি করলো? রিম্পা কিন্তু এখান থেকে ঘুরে এখানে গেল, দীপার জায়গায় গেল, স্থান বদল করে নিল। তখন দীপার অবস্থান বাদিক থেকে 17তম স্থান হলো, দীপা তখন বাদিক থেকে 17তম স্থানে আসলো। এখানে বলছে দীপার অবস্থান বাদিক থেকে 17তম স্থানে হয়েছে, আর দীপার ডান দিক থেকে স্থানতম কত? তো এটা আপনি কিভাবে দেখবেন? দেখুন আমরা ছোট্ট এরকম আঁকলাম, তো বাম দিক থেকে এখন দীপা আছে বাম দিক থেকে 17 স্থানে, দীপার অবস্থান এখন বাদিক থেকে 17। তো এখানে আমরা লিখলাম দীপার অবস্থান বাম দিক থেকে 17তম। এখন এই জায়গাটায় আমরা কিভাবে এটা সমস্যার সমাধান করব দেখুন। তাহলে যদি এই হয়, তাহলে আমরা মোট বাচ্চা এখান থেকে কত পাবো? মোট বাচ্চা পাবো কিন্তু 13 জন আর 17 জন, এর থেকে একজন বাদ দিতে হবে। তাহলে 13 আর 17 30, 30 থেকে এক বাদ দিলে হয়ে যায় 29। এখন দীপা ডান দিক থেকে কত স্থানে? আমরা এখানে মোট বাচ্চার সংখ্যা বার করলাম, এটা 29। এখন দীপা ডান দিক থেকে কততম স্থানে? তো দীপার অবস্থান, এখন দীপার অবস্থান হচ্ছে ডান দিক থেকে কততম স্থান, তো এখানে আমরা 29 দেবো, 29 থেকে 9 বাদ, যোগ 1 করব, তো এখানে হয়ে যাবে 21। তো 21তম স্থানে কিন্তু দীপার অবস্থান, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর, এর দাগ।
আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে তাই দেখবো। পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নির্দেশ 57 থেকে 59 নিচে দেওয়া নির্দেশগুলি অনুযায়ী সমাধান করুন। তো নিচে যে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ অনুযায়ী সমাধান করতে হবে। তার জন্য আমরা কি করব, এইটা পড়বো, তবে তার জন্য উপর দিকে আগে তুলে নেবো। তুলে নেওয়ার পরে আমরা এটাকে দেখবো কি আছে। তো আমরা একটু এটা একটু ছোট করে নিই, তাহলে সুবিধা হয়ে যাবে। তো এখানে দেখুন 57 দাগ থেকে 59 নিচের দেওয়া নির্দেশাবলী অনুযায়ী সমাধান করুন। 4 জন মহিলা এ বি সি ডি, 4 জন পুরুষ ই এফ জি এইচ একটি গোল টেবিলের চারধারে এমনভাবে বসেছেন যে একজন মহিলার পাশে একজন পুরুষ বসেছেন। এ ডি এর দিকে মুখ করে ও এফ এর বাঁ পাশে বসেছেন। বি জি পাশাপাশি বসেনি। সি এফ পাশাপাশি বসেনি। সি এফ পাশাপাশি বসেনি। ই সি ই আছে সি ও ডি এর মাঝে। ই সি ও ডি এর মাঝে বসেছেন। এখন প্রশ্ন হচ্ছে 57 দাগের এ কোন দুজন মাঝে বসেছেন? এ কোন দুজনের মাঝে বসেছেন এ? তো আমরা আগে এখান থেকে এটা হচ্ছে একটা ছবির আকারে প্রকাশ করে নেবো, যেহেতু গোল টেবিল তাই আমি গোল টেবিলটা আমি এখানে বানিয়ে নেব। এখন গোল টেবিল বানানোর পরে আমরা এবার এখান থেকে ঠিক করব 4 জন বসেছে এ বি সি ডি, 4 জন মহিলা। তো এরা কিন্তু 4 জন এক জায়গায় বসেনি, মাঝে মাঝে এখানে কিন্তু 4 জন পুরুষ এবং 4 জন মহিলা, অর্থাৎ একজন পুরুষ বসেছে একজন মহিলা বসেছে আবার একজন পুরুষ বসেছে, এরকম করে কিন্তু বসেছে। তো আমরা সেটা আমরা আগে ঠিক করে সাইজ করে দেখে নেবো। তো দেখুন এই জায়গাটাই আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই 4 জন আমরা এবিসিডি মহিলা ধরবো। এখন এই জায়গাটায় আমরা এ বসাবো, একজন মহিলা এ বসাবো, এ মহিলাটা বসলো এখানে। কিন্তু এবার আমরা এখানে বি সরাসরি বসাবো না, কারণ আমরা এখানে দেখে নেবো এই কারণ এখানে প্রশ্ন অনুযায়ী আমাকে সাজাতে হবে। বলছে এ ডি এর দিকে মুখ করে বসে আছে। এ কিন্তু ডি এর দিকে মুখ করে বসে আছে, তো এ মহিলা হলে কি হয়, এ এ মহিলা কিন্তু ডি মহিলার দিকে মুখ করে বসে আছে। তো ডিটা আমি সেই ক্ষেত্রে কোথায় দেবো, তাহলে এর সরাসরি এখানে দেবো ডি। তাই কিন্তু এ আর ডি এই মুখোমুখি বসে আছে। এখন কি বলেছে, বাকি আছে কে, বাকি আছে কিন্তু সি আর বি। সি কোথায় বসবে, এখানে বসবে না এখানে বসবে, সেটাও কিন্তু আমরা এক্ষুনি মানে ক্লিয়ার না, কারণ আমরা এখনো এখানে দেখবো, দেখার পরে বুঝবো যে সি কোথায় বসাতে হবে। এ ডি এর দিকে মুখ করে বসে আছে, মুখ করে। ও এফ এর বাঁ পাশে বসেছেন। বলছি এ ডির দিকে মুখ করে বসে আছে, কিন্তু আবার এফ এর বাদিকে বসে আছে, এফ এর বাদিকে বসে আছে। তো আমরা এই জায়গাটায় আমরা মহিলা ধরছি বড় দাগগুলো আর পুরুষ ধরছি ছোট দাগগুলো। যেহেতু পুরুষ একজন মহিলা একজন পুরুষ পাশাপাশি বসেছে, তাই আমরা কিন্তু ছোট ছোট দাগগুলো দিয়ে নিলাম। এখন পুরুষ আছে এফ, এখানে দেখুন এই পুরুষ আছে এফ, 4 জন পুরুষের মধ্যে পুরুষ একজন এফ। তো আমরা কিন্তু যেহেতু এ বলেছে ডি এর মুখোমুখি বসে আছে এবং এফ এর বাদিকে বসে আছে, তাই এফ কিন্তু তাহলে এখানে বসবে। এফ কিন্তু এফ এর বাদিকে কিন্তু এ বসেছে। আবার বলছে বি জি বি বি জি পাশাপাশি বসেনি। বি আর জি পাশাপাশি বসেনি। বি একজন কিন্তু মহিলা, আবার জি একজন পুরুষ। তাহলে বিজি যেহেতু পাশাপাশি বসেনি, তাহলে আমরা বিটা কোন জায়গায় লিখতে পারি আর জিটা কোন জায়গায় লিখতে পারি? যেহেতু বি একজন মহিলা, তাই আমরা বিটা এখানে লিখে দিচ্ছি। বি আর জি যদি পাশাপাশি না বসে, তাহলে আমরা জি এখানেও দিতে পারি এখানেও দিতে পারি। জি যেহেতু পুরুষ, তা একজন মহিলা একজন পুরুষ হবে। তো এখানে যেহেতু এই মহিলা আছে এখানেও দিতে পারি পুরুষ একজন জি, এই মহিলা আছে এর পাশাপাশি এখানেও দিতে পারি জি। তো আমরা আগে এই জায়গাটায় জিটা দিই, এই জায়গাটায় জি দিই। যেহেতু বির পাশাপাশি জি বসেনি, তাই বি এক জায়গায় দিয়ে দিলাম, জি এক জায়গায় দিয়ে দিলাম। এইবারে বলছে দেখুন সি এফ, সি এফ পাশাপাশি বসেনি, সি আর এফ পাশাপাশি বসেনি। সি একজন কিন্তু মহিলা, এফ কিন্তু একজন পুরুষ। সি এফ যেহেতু পাশাপাশি বসেনি, তাহলে সিটা আমরা এখানে দিতে পারি। কারণ এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা যদি বি মহিলাটা না দেখে আমি সি দিতাম, তাহলে কিন্তু এফ এর পাশাপাশি বসে যেত। কিন্তু এখানে কিন্তু বলে যে সি এফ এর পাশাপাশি বসেনি, সি আর এফ পাশাপাশি বসেনি, তাহলে আমরা সিটা এরকম জায়গায় দেবো। তাহলে ঠিক আছে, তাহলে সি আর এফ পাশাপাশি বসেনি হয়ে গেল। এখন বলছে ই সি ও ডি মাঝে বসেছেন। ই বসেছেন কোথায়, সি ও ডি এর মাঝে। সি এবং ডি এর মাঝে কে বসেছে, ই, তাহলে এখানে ই দেবো। বাকি থাকছে কে, বাকি থাকছে দেখুন এইসের কথা উল্লেখ হয়নি, তাহলে এইসটা আমরা এখানে দেবো। দেখুন এইবারে একজন একজন মহিলা হয়ে গেল এ, একজন মহিলা বি, তার মাঝখানে দেখুন একজন পুরুষ, সব কিন্তু পাশাপাশি মহিলা পাশাপাশি পুরুষ। এই একজন মহিলা পাশে পাশে পুরুষ, এই একজন মহিলা এই মাঝখানে পুরুষ, আর এই একজন মহিলা মাঝখানে পুরুষ। দেখুন সব কিন্তু তাহলে ছবিটা ঠিক হয়ে গেল। এখন 57-এর প্রশ্ন হচ্ছে এ কোন দুজনের মাঝে বসেছেন, এ কোন দুজনের মাঝে বসেছেন, তো জিআরএফ এর মাঝে বসেছেন এ। তো এখানে দেখুন জিআরএফ আছে, অর্থাৎ এফজির মাঝে বসেছেন। বিদ্যা হবে সঠিক উত্তর, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার। চলে যাবো আমরা 58 দাগের এই প্রশ্নে। বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে, বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে রয়েছে? তো চলুন আমরা অপশনগুলো দেখি। বি এর ডান দিকে মানে এই দিকে দ্বিতীয় স্থানে কে আছে, তো দ্বিতীয় স্থানে সম্ভবত ডি আছে। তো চলুন আমরা দেখি অপশন কি হয়। তো দেখুন এখানে অপশন এর দাগের অপশনই আছে, এই বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে, এই অপশন এর দাগে আছে ডি। এই ডি বসেছে, বি এর ডান দিকে ডি বসেছে। বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে, তা বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে ডি, তাহলে এর দাগ হচ্ছে এর সঠিক উত্তর ডি। আমরা চলে যাবো পরের প্রশ্নে। অর্থাৎ এখানে বলেছে না, এখানে বলেছে দেখুন এই জায়গাটায় বলেছে
এই যেটা বলেছে নির্দেশে 57 থেকে 59, আপনি 57 58 করলে 59 দাগের প্রশ্ন কি আছে, তো এই ছবিটা আপনি ওইখানে মিলাই দেখবেন, আমরা 59 দাগের প্রশ্ন দেখবো কি আছে। তো চলুন চলে যাই 59 দাগের প্রশ্নে। 59 দাগের প্রশ্ন আছে দেখুন, নিচের কোন দুজন পাশাপাশি বসে আছেন। তো নিচের কোন দুজন পাশাপাশি বসে আছেন, তো এখানে পাশাপাশি বসে আছেন, কিন্তু আপনি আগের পেজের ছবিটা দেখবেন এ আর বি বল পাশাপাশি বসে আছে, এইখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে এ আর বি কিন্তু পাশাপাশি বসে আছে, সিদ্ধাভাবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 60 দাগের এই প্রশ্নে। এ হলো ডি এর ভাই, এ হলো ডি এর ভাই, এ আর ডি এরা কিন্তু ভাই ভাই। সি, মিসেস সি এর ছেলে ডি, তো মিসেস সি এর ছেলে ডি, তার মানে সি হচ্ছে এই যে সি, সি এর ছেলেকে ডি, তাই যেহেতু সি এর ছেলে তাই এর হচ্ছে সি এর ছেলে ডি হলে সির ছেলে এও হবে। তো এ সি কিন্তু এ ডি কিন্তু সির ছেলে, এ আর ডি কিন্তু সি এর ছেলে হবে। এখন বলছে মিসেস সি এর বাবা হলো বি, এই সি এর বাবা হচ্ছে বি, এনার বাবা হচ্ছে বি বাবা। এখন তাহলে এ এর সঙ্গে বি এর কি সম্পর্ক, যেহেতু ডি এর ভাই, আবার তাহলে সির ছেলে হবে এ, তাহলে বির সঙ্গে এর কি সম্পর্ক, এর এই এর সঙ্গে বি এর কি সম্পর্ক, তাহলে এর সঙ্গে বি এর কি সম্পর্ক, তো এর সঙ্গে বি এর কি সম্পর্ক, তো দেখুন এটা কিন্তু মার বাবা, মার বাবা তাই দাদু নাতি, দাদু, মার বাবা হবে দাদু, কখনো কিন্তু ঠাকুরদা হবে না, বাবার বাবা কিন্তু ঠাকুরদা হয়। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে তাহলে এর সঙ্গে বি এর কি সম্পর্ক, এর সঙ্গে বি এর সম্পর্ক কিন্তু নাতি, অর্থাৎ এই যে এর দেখা হবে সঠিক উত্তর। কখনো ঠাকুরদাদা হবে না, কিন্তু নাতি হবে এর সঠিক উত্তর। ভাই ছেলে দুটোই কিন্তু তো হবেই না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর সঠিক উত্তর হবে নাতি, এর দেখা হবে সঠিক উত্তর। চলে যাবো 61 দাগের এই প্রশ্নে। 61 দাগের প্রশ্ন আছে যেটা, সেটা আমরা করবো, তার জন্য প্রশ্নটা একটু উপরে দিকে তুলবো। তো এখানে 61 দাগের প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর প্রশ্ন আছে। এখানে বলছে নিচের চিত্রের এই যে জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক সংখ্যাটি বসান। তো জিজ্ঞাসা চিহ্নের স্থান হচ্ছে এটা, এখানে সঠিক চিহ্নটা আপনার বসাতে হবে। তাহলে আপনি কিভাবে এটা সমাধান করবেন, এখানে দেখুন, তাহলে আমি এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে বলতে পারবো 5 হোল স্কয়ার করুন, তা 5 5 25 হয়ে যাবে, যোগ এই 5 হোল স্কয়ার করলে 25 হবে, 7 হোল স্কয়ার করলে হয়ে যাবে 49। তো 25 আর 49 যোগ করুন, তো আপনার এসে যাবে 74। সেমভাবে 4 হোল স্কয়ার করুন পাবেন 16, আর 9 হোল স্কয়ার করুন পাবেন 81। তো 16 আর 81 যদি আপনি যোগ করেন তাহলে পাবেন 97। ঠিক সেমভাবে 6 স্কয়ার করুন, 6 6 36, আপনি 11 স্কয়ার করুন 121। তো 121 আর 36 যদি আপনি যোগ করেন তাহলে পাবেন এই যে 157, তাহলে এখানে হবে 11। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিদ্যা হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 62 দাগের এই প্রশ্নে। সঠিক সম্পর্কযুক্ত বিকল্প চিহ্নিত করুন, বিকল্পটি চিহ্নিত করুন। জিরাফ দীর্ঘতম, বৃহত্তম কি? তো এখানে দেখুন খুব সুন্দর প্রশ্ন, জিরাফ যদি দীর্ঘতম হয়, বৃহত্তম এখানে এই অপশনগুলোর মধ্যে আছে নীলতিমি, সিদ্ধা হবে সঠিক উত্তর নীলতিমি। চলে যাবো আমরা 63 এই প্রশ্নে। প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো, প্রশ্নটা উপরে তোলার পরে আমরা দেখবো এখানে কি আছে। এখানে আছে নেফ্রন, মানে NEPH আর ON, এই শব্দটিতে এমন কতগুলি জোড় শব্দ আছে যাদের মধ্যে তত সংখ্যক বর্ণই আছে যত সংখ্যক বর্ণ ইংরেজি বর্ণমালা অনুযায়ী তাদের মধ্যে আছে। তো আমরা যদি এটাকে ভাগ ভাগ করে লিখি, অর্থাৎ এন যদি একটা লেটার হয়, ই একটা লেটার, পি একটা লেটার, এইচ একটা লেটার, আর একটা লেটার, তো আর ON আর একটা লেটার। তো দেখুন এইখান থেকে আপনাকে কি বলছে, এইখান থেকে আপনি এন থেকে আরে যান, যে এখানে বলছে শব্দটিতে এমন কতগুলি জোড়া আছে যাদের মধ্যে তত সংখ্যক বর্ণই আছে যত সংখ্যক বর্ণ ইংরেজি বর্ণমালা অনুযায়ী তাদের মধ্যে আছে। এন এর থেকে এই পর্যন্ত যেতে গেলে আপনার এন আর আর, অথবা এন থেকে এন, এর মধ্যে যে সংখ্যাগুলোই আছে, যে লেটারগুলো আছে তার মধ্যে কি আছে দেখুন। এন থেকে আরে যান আগে, এ থেকে এনে যাবেন না, কিন্তু এন থেকে আরে যান। এন থেকে আরে গেলে দেখুন এন একটা লেটার আছে, তারপরে ই কিন্তু এন থেকে আরের মধ্যে লেটার পড়ে না, এন একটা লেটার পড়ে, পি একটা লেটার পড়ে, আর একটা লেটার পড়ে। এন থেকে আরের মধ্যে যে লেটারগুলো থাকবে সেটা কিন্তু এন, পি আর আর, তার মানে এখানে 3টি। আর কটা আছে এখানে ON, তো এন তো আমরা দিয়েছি, তাহলে এখানে ও কিন্তু একটা, তাহলে 3 যোগ 1, তাহলে কটা লেটার হচ্ছে 4টি লেটার, 4 হবে সঠিক উত্তর, সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 64 দাগের এই প্রশ্নে। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে যে লুপ্ত সংখ্যা আছে, এই যে এখানে লুপ্ত সংখ্যাটা নির্ণয় করতে হবে আপনার। তো আপনি এটাকে কিভাবে সহজে সমাধান করবেন দেখুন। তো এই 12 থেকে 7 বাদ দিন, তাহলে কত হবে 5, আর 27 থেকে 23 বাদ দিন, তাহলে কত হবে 4, মাঝখানে একটা গুণ চিহ্ন দিবেন, তাহলে 4 5 20। তো দেখুন এখানে 20 আছে, সেমভাবে এখানে দেখুন 20 আছে, তো সেমভাবে আপনি কি করবেন, 21 থেকে 17 বাদ দিন, তাহলে হয়ে যাবে 4, 29 থেকে 12 বাদ দিন, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 17। তো এখানে একটা মাঝখানে গুণ দিন, তো 4 17 কত হয় 68, দেখুন এখানে 68। সেমভাবে এটা বাদ দিন, 23 থেকে 10 বাদ দিন 13, 41 থেকে 17 বাদ দিন 4, তো এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিন, 4 13 কত হয় 52, 52, অর্থাৎ এখানে হবে কিন্তু 52, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 65 দাগের প্রশ্নে। 65 দাগের প্রশ্ন কি আছে দেখবো, তার জন্য প্রশ্নটা আমরা একটু বাম দিকে সরাবো। তো 65 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটি প্রশ্ন আছে। এখানে প্রশ্ন আছে কোন সংকেত অনুযায়ী ধুত্রা হলো জবা, জবা হলো গাঁদা, গাঁদা গোলাপ,
গাঁদা হলো গোলাপ, গোলাপ হলো ডালিয়া। এই যে গোলাপ হলো ডালিয়া, ওর ডালিয়া হলো লাল, ওর ডালিয়া হলো লিলি। এই সংকেত, ওই সংকেত অনুযায়ী ফুলের রাজাকে, ওই সংকেত অনুযায়ী ফুলের রাজাকে। তো এখানে ফুলের রাজা আমরা সবসময় গোলাপকে বলবো। তো এখানে দেখুন গোলাপ হলো ডালিয়া, তাহলে এই কথাটা আপনি এখান থেকে রাখবেন। গোলাপ হলো ডালিয়া, তাহলে গোলাপকে আমরা কি বলবো? ডালিয়া। ডালিয়া হলো ফুলের রাজা এখানে। গোলাপ যদি ফুলের রাজা হয় তাহলে ডালিয়া এখানে বলছে এই অনুযায়ী ফুলের রাজাকে, তো ফুলের রাজা হচ্ছে ডালিয়া। সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 66 এর এই প্রশ্নে। পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন। এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 90 এর আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আপনাকে নির্ণয় করতে হবে। তো এখানে আপনি কিভাবে এটাকে নির্ণয় করবেন? তো আপনি এখানে একটা কাজ করুন, এই যে 119 আছে না, 120 আছে, 119 আছে, তো আপনি এটাকে 1 এর স্কোয়ার করুন। তো 1 এর স্কোয়ার করলে 1 হয়, 1 বাদ যায়। এবার 2 এর স্কোয়ার করুন, তো 2 এর স্কোয়ার করলে 4 হয়। তো এই 115 থেকে 4 বাদ দিলে 119 থেকে 4 বাদ দিলে হয় 15। এবার আপনি কি করবেন? 3 এর স্কোয়ার করুন, তো 9 করুন। তাহলে 115 থেকে 9 বাদ দিন, থাকবে 6, 106 হয়ে যাবে। এবার আপনি কি করবেন? 4 এর স্কোয়ার করুন, 4 এর স্কোয়ার কত হয়? 16। তো 106 থেকে আপনি 16 বাদ দিন, তাহলে দেখুন এখানে 90 হয়ে যাবে। এবার 90তে, এবার যেহেতু 4 এর স্কোয়ার করেছেন আপনি, এবার 5 এর স্কোয়ার করুন। 5 এর স্কোয়ার করলে কত হয়? 5 এর স্কোয়ার করলে হয়ে যায় কিন্তু 25। এখন 90 থেকে 25 আপনি বাদ দিন। তা 90 থেকে আপনি যদি 25 বাদ দেন তাহলে থাকবে কত? তো 5 5 হলো তার সাথে 1 দরকার, 3 3 আর কত, 9 6 9 65। এখানে হয়ে যাবে কিন্তু 65, অর্থাৎ 65 হবে জিজ্ঞাসা চিহ্নের স্থানে। ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 66 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডির দাগ। তো এইভাবে যদি আপনারা সহজে নিমেষে সমাধান করতে চান অবশ্যই চ্যানেল দিকে নজর রাখুন। আর সবসময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। আমরা দেখছি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার এক সেট প্রশ্নের সমাধান আজকে, যেখানে রিজনিং এর প্র্যাকটিস সেটটা আমরা সমাধান করছি সাফল্য থেকে। গতদিনে কিন্তু আমরা সাফল্য থেকে কিন্তু 40টা জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট সমাধান করেছি। আজকে কিন্তু আমরা রিজনিং এর প্র্যাকটিস সেটটা সমাধান করছি। সমাধান 67 নম্বরের যে সমাধানটা আছে আমরা এখন সেই সমাধানটা করবো। এখানে বলছে ইংরেজি অভিধান অনুযায়ী, এখানে বলছে দেখুন 67 টাকার প্রশ্ন, ইংরেজি অভিধান অনুযায়ী শব্দগুলি পরপর সাজালে কোন শব্দটি চতুর্থ স্থানে বসবে? যদি আপনারা সঠিকভাবে সাজান তাহলে চতুর্থ স্থানে বসবে এটা, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। চতুর্থ স্থানে এই RHY THM এই সংখ্যাটি বসবে, এই লেটারটি, এই শব্দটি কিন্তু চতুর্থ স্থানে বসবে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 68 থেকে প্রশ্নে যাবো। তো এটা আমরা কি করব? এই জায়গাটায় বলেছে এটা আমরা ক্যালকুলেশন করে, এখানে বলছে কত হবে, এটা সমান কত হবে। তো দেখুন আমরা যদি এটাকে 1 আর 1 2 করি, 1 আর 1 যোগ করলে 2 পাবো, তাই দেখুন 2 আসছে। এখানে 2 আর 1 যোগ করলে 3 পাবো, দেখুন 3 আসে। এখানে 3 আর 1 যোগ করলে 4 পাবো, তো দেখুন সমান সমান এখানে 4 আছে। তাহলে এইটা গুণ করে এটা, এইটা পাচ্ছি। এবার দেখুন এটা গুণ করে পাচ্ছি এটা, দেখুন একদম সেম। 4 আর 2 6, তো এখানে দেখুন 6 আছে। এখানে দেখুন 3 আর 2 5, তো এখানে দেখুন 5 আছে। এখানে 5 আর 3 8, তো এখানে দেখুন 8 আছে। তাহলে এখানে কি হবে? তো 3 আর 1 4 হবে প্রথমে, তারপরে 4 এর পরে কত হবে? 4 এর পরে হবে 4 আর 3 7, এখানে 7 হয়ে যাবে। তারপরে কি হবে? 5 আর 4 9, তো হয়ে যাবে কত? 479, অর্থাৎ 479, অর্থাৎ হচ্ছে ডি হবে সঠিক উত্তর 479। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 69 এর এই প্রশ্নে। নিচের সারিতে এমন কতগুলি 6 আছে যার আগে 4 অথবা পরে 7? নিচের সারিতে এমন কতগুলি 6 আছে যার আগে 4 অথবা পরে 7? তো এখানে আপনি কিভাবে এটা সহজে সমাধান করবেন দেখুন। এমন কতগুলি 6 আছে যার আগে 4 অথবা পরে 7? এই দেখুন আগে 4 আছে, পরে 7 আছে। আগে 4 আছে, পরে 7 আছে, এই একটা। আগে 4 আছে, পরে 7 আছে, এই একটা, দুটো। আগে 4 আছে, পরে 7 আছে, আর কিন্তু একটাও নেই। তো এই হবে দুটো, তো এখানে হবে দুটো, বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 70 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো দেখবো আমরা 70 দাগের এই প্রশ্নটি। ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে, ইংরেজি বর্ণমালার বাম দিকের শেষ থেকে 15তম বর্ণের ডান দিকের চতুর্থ বর্ণ কোনটি? তো এখানে আমরা কি করব? তো 15তম বর্ণ মানে 15, আর তার সঙ্গে 4 যোগ করবো, তার মানে 19তম বর্ণটা কি হবে? তো 19 নম্বরে কি আছে? তা দেখবেন 19 নম্বরে থাকবে এস। এস থাকবে 19 নম্বর, এ থেকে 19 নম্বর লেটারের মাথায় কিন্তু থাকবে এস, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনি এই প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে, 71 দাগের প্রশ্নে। এ যদি 3 টাকা পায়, বি পায় 4 টাকা, আবার বি যদি 5 টাকা পায়, সি পায় 6 টাকা। যে সময়ে এ পায় 20 টাকা, সেই সময় সি কত পায়? তো দেখুন এটা একটা অঙ্ক। তো এই অঙ্কটা এরকমভাবে সহজে সমাধান করতে হয়। এ ইজ টু বি সমান সমান কি হবে? 3:4। আবার বলছে বি ইজ টু সি, এটা সমান সমান কত হবে? 5:6। 5:6। তাহলে আমরা এখান থেকে খুব সহজে এ ইজ টু বি ইজ টু সি সমান সমান কী পাবো? সমান সমান পাবে 15:20 ইজ টু, এটা 6, 24। 15:20 এ ইজ টু বি ইজ টু সি সমান সমান 15:20 এইখান থেকে আমরা খুব সহজে কী করে সমাধান করতে পারি? তো বলছে কি, যদি এ যদি 20 টাকা পায় তাহলে সেই সময় সি কত পাবে? তো এইখানে তাহলে কি হবে? এ যদি 20 টাকা পায়, তাই সেই সময় সি কত টাকা পাবে? তো এখানে হয়ে যাবে 24 গুণ 20/15। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে? এখানে 3 5 15 আর 4 5 20, 3 8 24, 4 8 32। তো এ যদি 20 টাকা পায়, তাহলে সি পাবে 32 টাকা।
সি পাবে 32 টাকা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 32 টাকা। তো ওই ওই পেজে অপশানগুলো আছে, তো আমি এখানে অপশানগুলো যাবো না, এটা কিন্তু উত্তর পেয়ে যাবে, এখানে 32 টাকা সি পাবে। তো এই পর্যন্ত আমরা আজকের ভিডিওতে করলাম। আজকের ভিডিওতে মূলত আমরা রিজনিংয়ের প্র্যাকটিস সেটটা কমপ্লিট করলাম, অঙ্ক একটি করে দেখিয়ে দিলাম। তো আমরা আর ওই পেজে গেলাম না, ওই পেজে অবশ্যই এর উত্তর আছে, তাও আমি দেখে নিচ্ছি। দেখুন এই অপশানে এখানে দেখুন 32 টাকা আছে, সি বির অপশান কিন্তু এখানে 32 টাকা আছে। তো 32 টাকার সঠিক উত্তর হয়ে যাবে। তো আমরা কিন্তু আজকে এই তো আজকে প্র্যাকটিস সেট আমরা এই পর্যন্ত করলাম। এই প্র্যাকটিস সেটের বাকি অঙ্কগুলো কিন্তু মানে পরের ভিডিওয়। তো ততক্ষণ দেখতে থাকুন আর টিউশন স্কুল। আজকে রিজনিং প্র্যাকটিস সেটটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা বলবেন। দেখা হয় পরের ভিডিওয়, ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।